ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামির বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে, যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান
যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়। গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরও কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসে বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, গাজায় শান্তি ফেরাতে আরবদের নতুন আশা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। যদিও এই পরিকল্পনা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্ক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এই সমর্থনকে অনেকেই বিস্ময়কর জয় হিসেবে দেখছেন। এই পরিকল্পনায় কি আছে? হোয়াইট হাউস থেকে প্রকাশিত 20 দফা এই শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবে গাজা পুনর্গঠনেরও প্রতিশ্রুতি রয়েছে, যা আরব দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পশ্চিম তীরের ইসরায়েলি অধিগ্রহণ ঠেকানোর কথাও বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি। আরব বিশ্বের কেন এই সমর্থন? আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরি করতে পারে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এই পরিকল্পনা শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন দিশা দেখাতে পারে বলে তারা মনে করেন। তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর সতর্ক সমর্থন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধ শেষ করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেওয়া হবে এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। নেতানিয়াহু আরও বলেন, যদি হামাস এই পরিকল্পনায় রাজি হয় তাহলে প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। তবে তিনি গাজার নিরাপত্তা এবং একটি বেসামরিক প্রশাসনের বিষয়েও জোর দিয়েছেন, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না। ফ্রান্স ও ইতালির সমর্থন। কেবল আরব বিশ্বই নয়, ইউরোপীয় দেশগুলোও এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে এই প্রস্তাবে দৃঢ়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের কাছে সমস্ত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইতালি এই পরিকল্পনাকে গাজায় শত্রুতা বন্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে এবং জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার জন্য রোম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সামনের পথ কতটা কঠিন? এই শান্তি পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই বাস্তবায়িত হবে? হামাস কি তাদের অস্ত্র ছাড়তে রাজি হবে? ইসরায়েল কি তাদের সামরিক দখলদারিত্ব থেকে পুরোপুরি সরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর নিয়ে আসবে, নাকি এটিও অতীতের ব্যর্থ শান্তি উদ্যোগের তালিকায় যুক্ত হবে। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান
যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের ৭০ জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ ৩টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেওয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল, কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। ইসলামিক ন্যাটো, সৌদি পাকিস্তানের নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সংকটের মেঘ ঘনাচ্ছে। সৌদি আরব এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। নামমাত্র নয়, এই চুক্তি এক শক্তিশালী বার্তা বহন করছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই ঘোষণা আসে। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার সময় কাতার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত, পুরো অঞ্চলে উত্তেজনা ছড়ায়। এই হামলার প্রতি যুক্তরাষ্ট্রের মদদ এবং নীরব সমর্থন উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন সুরক্ষার উপর বিশ্বাসকে দারুণভাবে নাড়া দিয়েছে। এবার সৌদি আরব আর পাকিস্তানকে একসাথে দেখে এই সংকেত পাঠানো হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে আছি এবং আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত। পাকিস্তান সরকার জানিয়েছে, চুক্তিটি আক্রমণাত্মক নয়, এটি কাউকে আক্রমণের আহ্বান জানায় না। তবে চুক্তির আওতাভুক্ত কোনো দেশ আক্রমণ হলে তা সবাইকে আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি প্রায় ন্যাটোর মতো কাঠামো, যেখানে সম্ভবত প্রতিরক্ষা নিশ্চিত করা হয়। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের বিশাল পারমাণবিক ক্ষমতার দারুণ মেলবন্ধন হয়েছে। অর্থাৎ ইসলামাবাদকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দেবে রিয়াদ, বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে রিয়াদের পাশে দাঁড়াবে ইসলামাবাদ। কিন্তু বিষয়টি শুধুই প্রতিরক্ষা নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, প্রয়োজনে রিয়াদ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপ পাঠাচ্ছে এক শক্তিশালী বার্তা, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল নয়, আমরা নিজেদের শক্তিও ব্যবহার করতে প্রস্তুত।
17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বিদেশি আক্রমণের ক্ষেত্রে সম্মিলিত প্রতিশোধ গ্রহণের কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এটি শুধু দুই দেশের মধ্যে সামরিক সংহতির চুক্তি নয়, বরং মার্কিন সমর্থিত ইসরায়েলের জন্য এক সরাসরি বার্তা। ইসরায়েলকে বলা হচ্ছে, যদি আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালাও, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। রিয়াদ এখন নিজের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরব নিজের সামরিক সক্ষমতা এবং কৌশলগত সমঝোতা দৃঢ় করছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার অন্তর্ভুক্তি এই কৌশলকে আরও শক্তিশালী করে। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা জোট গড়ে উঠছে এবং এটি শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক শক্তির প্রদর্শনীয়। হুক, টুইস্ট এবং বার্তা সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ আর আগের মতো থাকবে না। রিয়াদ ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে তারা কার্যত পারমাণবিক সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল, সৌদি আরব পাকিস্তানের চুক্তিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উপসাগরীয় আরব দেশগুলো বলছে, কাতারের 9 সেপ্টেম্বর হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল কার্যত যে কোনো আরব দেশে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে রেখেছে। গাজার খান ইউনিসে প্রতিরোধের পাল্টা আঘাত, দখলদার বাহিনীর ওপর তীব্র হামলা। গাজার বুকে আগুন, আগ্রাসনের ছায়া ঘন হলেও থেমে নেই প্রতিরোধ। খান ইউনিস থেকে গাজার উত্তর পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার বাহিনীর ওপর একের পর এক আঘাত হানছে। মর্টারের গর্জনে কেঁপে উঠল খান ইউনিস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা হামাসের আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানবাহনের উপরে ভারী মর্টার হামলা চালিয়েছে। এ যেন আগ্রাসনের বুকে বিদ্রোহের বজ্রপাত। বার্সেলোনা পার্কে অপ্রত্যাশিত আঘাত। অন্যদিকে মুজাহিদিন আন্দোলনের সশস্ত্র শাখা জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার তাল আল হাওয়া এলাকায় বার্সেলোনা পার্কে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে 60 মিমি মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করেছে। শহরের ভেতরে দখলদারদের নিরাপদ ভেবে নেওয়া জায়গাও আর নিরাপদ নয়। এই বার্তা স্পষ্ট। সেপ্টেম্বর জুড়ে অপ্রতিরোধ গতি। পুরো সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান থেমে থাকেনি এক মুহূর্ত। আল কাসাম ব্রিগেড বারবার ইসরায়েলি সাঁজোয়া যানবাহনের উপর আক্রমণ চালিয়েছে। বিশেষত মেরকাভা ট্যাঙ্কের বিরুদ্ধে আল ইয়াসিন 105 শেল ব্যবহার নতুন করে আলোচনায় এনেছে প্রতিরোধের সামরিক সক্ষমতাকে। 28 সেপ্টেম্বর তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। 24 সেপ্টেম্বর আল তুফায় স্নাইপার আক্রমণে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়। অ্যাম্বুশ আর বিস্ফোরণে ধ্বংস দখলদার বাহিনী। আল কুদস ব্রিগেড আরও কয়েকটি অ্যাম্বুশ অভিযান চালায়। আল কুদস হাসপাতালের কাছে বর্মবিরোধী ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে দখলদারদের গাড়ি ধ্বংস করা হয়। একইভাবে আল সাবরা ও আল মাগরাকা এলাকায় ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। যোদ্ধারা গাজার ভেতরে এক মেরকাভা ট্যাঙ্ককেও টার্গেট করে এবং আল শাতি শরণার্থী শিবিরের কাছে একজন সৈন্যকে গুরুতর আহত করে। সীমান্ত পেরিয়ে প্রতিরোধের বার্তা। শুধু গাজার ভেতরে নয়, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধকে সীমান্তের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। 20 সেপ্টেম্বর ইশদুদ এবং 6 সেপ্টেম্বর নেটিভোটে রকেট হামলা চালানো হয়েছে। অবরোধ সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা প্রতিরোধের হাতে এখনো অটুট। আগ্রাসনের মাঝেও গাজায় প্রতিরোধ থেমে নেই। প্রতিটি আঘাত দখলদার বাহিনীকে দুর্বল করে তুলছে আর প্রতিরোধকে করছে আরও সাহসী। রাজনৈতিক সমীকরণ। মাঠের লড়াই চললেও রাজনৈতিক সমীকরণও গড়ে উঠছে সমান্তরালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস ও অন্যান্য গোষ্ঠী। তারা বলেছে, প্রস্তাবটি সৎ বিশ্বাসে পর্যালোচনা করা হবে। কিন্তু গাজার রাস্তায় আর ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হচ্ছে ভিন্ন বার্তা। অবরোধ ভাঙা যায়, দখলদার প্রতিরক্ষা ভেদ করা যায়, আর প্রতিরোধের শক্তি কোনো আগ্রাসনে নিভিয়ে ফেলা যায় না। কাতারে ইসরায়েলি হামলা, নতুন উত্তেজনার জন্ম। কাতারের রাজধানী দোহার আকাশে বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার মেঘ আর সব পক্ষের তীব্র নিন্দা। ইসরায়েলের হামলায় আবারও নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল
যেটি আগে কেবল যুদ্ধক্ষেত্রে বর্বরতা দেখিয়েছিল, এবার তা করেছে কূটনৈতিক মঞ্চে। কাতারে হামাস নেতাদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন মাত্রায় শক্তির প্রদর্শন করেছে। ইসরায়েলি হামলার উদ্দেশ্য। ইসরায়েল জানায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। হামলা করা হয়েছে ঠিক তখন যখন হামাস নেতারা গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। তবে ইসরায়েল কোনো নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি। তবে দোহায় বিস্ফোরণ ও ধোঁয়ার ছবি পাঠানো হয় সংবাদ মাধ্যমে। স্থানীয় সূত্র থেকে জানানো হয় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা ওই স্থানে ছিলেন এবং সেখানে বিস্ফোরণ ঘটেছে। কাতারের প্রতিবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা করেছে, এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বর্ণনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে বলেন, এটি কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গুরুতর আক্রমণ। কাতার সবসময় যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক শান্তির সমর্থক হিসেবে নিজেকে প্রমাণ করেছে, তবে আজ তারা হামলার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। ইরানের প্রতিক্রিয়া। এদিকে ইরানও ইসরায়েলের এই পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা করেছে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করেছে। ইরান মনে করে ইসরায়েল এই ধরনের আক্রমণ পরিচালনা করে কেবল নিজেদের বাহিনীকে শক্তিশালী করছে না, বরং বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াচ্ছে। জাতিসংঘের প্রতিক্রিয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি কাতারকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন এবং সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির দিকে কাজ করার আহ্বান জানিয়েছেন। আরব দেশগুলোর নিন্দা। বিশ্বব্যাপী ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়া এসেছে। জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সবাই ইসরায়েলের এই আক্রমণকে কঠোর ভাষায় নিন্দা করেছে। তারা বলেছে, এই হামলা শুধুমাত্র আন্তর্জাতিক শান্তির জন্য একটি বিপদ, বরং এই ধরনের আগ্রাসন অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে। তিনটি মহাশক্তির ঘাত প্রতিঘাত। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন এই আক্রমণ চালালো? এর প্রভাব কি হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে? কাতার, যা দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে এসেছে, তা এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। শুধু কাতার নয়, এর প্রভাব গোটা মুসলিম বিশ্বে পড়বে। ইসরায়েলি আক্রমণের শিকার শুধু হামাস নয়, বরং পুরো মুসলিম বিশ্বের কূটনীতি ও নিরাপত্তাও নয় কি? এই হামলা সবার সামনে একটি প্রশ্ন রেখে গেছে, বিশ্ব শান্তির জন্য কেমন হবে পরবর্তী পদক্ষেপ? ইসরায়েল কি কেবল যুদ্ধের আগুনে ঘি ঢালার মতো আরও আগ্রাসন চালিয়ে যাবে? কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিশোধের আগুনে পুড়ে যাচ্ছে দেশটি। কাতারের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের উপর চরম প্রতিশোধ নেওয়া হবে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী দেশটির সামরিক শক্তি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইসরায়েলের দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে কাতারের কতটুকু শক্তি রয়েছে তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী কাতারের সামরিক শক্তি বর্তমানে ৭২তম অবস্থানে রয়েছে। সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ৬,০০০-এরও বেশি এবং রিজার্ভ সৈন্য ১৬,০০০। এছাড়া তাদের কাছে আধা সেনাও রয়েছে ৫,৫০০। যদিও কাতারের অস্ত্রের সংখ্যা কম, তবে যা আছে তা অত্যাধুনিক। কাতারের বাহিনীতে ৬০টিরও বেশি বিশ্বের সেরা ট্যাঙ্ক লেপার্ড 2 রয়েছে, যা যুদ্ধের ময়দানে ব্যাপক শক্তি প্রমাণে সক্ষম। কাতারের বিমান বাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। তাদের মিরেজ যুদ্ধবিমান ও স্টেলথ ফাইটার রাফাল যুদ্ধবিমান বহরটি অত্যন্ত শক্তিশালী। রাফাল যুদ্ধবিমানগুলো একাধিক অভিযান একসঙ্গে পরিচালনা করতে সক্ষম এবং এসব বিমানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বহুমুখী ভূমিকার জন্য তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কাতারের বিমান বাহিনীর শক্তি আরও বাড়িয়েছে ৮৬৪টি অ্যাটাক হেলিকপ্টার, যা তাদের আকাশের নিরাপত্তা নিশ্চিত করে। কাতারের হাতে রয়েছে অত্যাধুনিক F-15QA যুদ্ধবিমান, যেগুলো যে কোনো ধরনের জঙ্গি বিমানের সঙ্গে লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম। এছাড়া যুক্তরাজ্য থেকে কেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানও কাতারের সামরিক বাহিনীর শক্তি বাড়িয়েছে। কাতার তাদের স্থলবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য ৬২টি লেপার্ড 2A7 ট্যাঙ্ক সংগ্রহ করেছে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকর যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে একটি।
কাতারে রয়েছে বিশাল মার্কিন সেনা ঘাঁটি, যেখানে 10,000-এরও বেশি মার্কিন সেনা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের অবস্থান করছে। এই ঘাঁটি কাতারকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে কাতার এই ঘাঁটি কতটুকু কাজে লাগাতে পারবে? এছাড়া কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্কের সামরিক ঘাঁটি কাতারে রয়েছে, যা দেশটির সামরিক শক্তি আরও বৃদ্ধি করেছে। তুরস্ক ও কাতারের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রতিবেশী সৌদি আরব এবং অন্যান্য দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি করেছে। কাতারের এই সামরিক প্রস্তুতি ও শক্তির বৃদ্ধি ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধ নেওয়ার সম্ভাবনাকে আরও বেশি শক্তিশালী করছে। তবে কাতারের সামরিক শক্তি ইসরায়েলের শক্তির সঙ্গে কতটা তুলনা করা যাবে তা এখনো বড় প্রশ্ন। এই উত্তেজনার মধ্যে কাতার কি প্রতিশোধ নেবে নাকি কেবলই শক্তি প্রদর্শন করবে, এখন সেটিই দেখার বিষয়। ইরান ও চীনের গোপন সামরিক সহযোগিতা, ক্ষেপণাস্ত্র শক্তির পুনর্নির্মাণ। ইরান ও চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার নতুন অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ইরান বর্তমানে তার ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণের জন্য চীনের সাহায্য নিচ্ছে। তবে এই খবরটি ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এক সূত্র থেকে, যার ব্যাখ্যা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা ঘুরতেই থাকে, কেন চীন এখন এমন একটি সংঘাতে নিজেদের জড়িয়ে নেবে যখন তারা এতদিন দূরে থাকার চেষ্টা করেছে? এটা নতুন কিছু নয়। 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতির জন্য চীনের সহায়তা পেতে শুরু করে। সেই সময় থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। তাদের সহযোগিতা শুধু অস্ত্র রপ্তানি নয়, বরং প্রযুক্তিগত সহায়তাও ছিল, যার ফলে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করে। চীন যে শুধুমাত্র রপ্তানি করেছে তা নয়, তারা ইরানের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে ইরান নিজের শক্তি গড়ে তুলতে পারে। তবে 2000 সালের পর থেকে চীনের উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, যখন ইরান নিজের আভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করে। এরপরও চীন কখনো ইরানের পাশে ছিল, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। ইরান তার সামরিক প্রকল্পে সাহায্যের জন্য চীনের কাছে কিছু উপাদান চেয়ে এসেছিল, আর চীন এই সহায়তা সময় সময় প্রদান করেছে। চীনের কাছে প্রযুক্তি, ইরানের কাছে তেল। এখন ইরান যখন চীনের কাছে আরও সাহায্য চাইছে, তখন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। একদিকে চীন ইরানকে তেল সরবরাহ করে, অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। এর মাধ্যমে চীন ইরান সম্পর্ক কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিকও হয়ে উঠেছে। বিশ্বের শক্তির অক্ষের মধ্যে ইরান এবং চীনের এই সহযোগিতা পরবর্তী উত্তেজনার কারণ হতে পারে, কারণ চীন তাদের সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদকে দুর্বল করতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এবার চীন ইরানকে সেই শক্তি পুনর্নির্মাণে সাহায্য করছে। ইসরায়েল এখন আর তেহরানকে আগের মতো প্রতিরোধ করতে সক্ষম নয়, কারণ তাদের হাতে সেই কৌশলগত গভীরতা নেই। আর তাই ইরানের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন একটি যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেবে? তাদের কাছে কি ইরানকে সহযোগিতা দেওয়ার কোনো বিশেষ সুবিধা রয়েছে? ইরান যখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্নির্মাণ করছে, তখন আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই কি চীনের সঠিক সময় নয়? এই সহযোগিতা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে। তবে যদি এটি রক্ষিত থাকে, তাহলে বিশ্বের চোখ থাকবে ইরান ও চীনের উপর। আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট গড়তে থাকে, আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট করতে পারে, তা বিশ্ব শক্তিগুলির জন্য নতুন এক সংকেত হয়ে উঠবে। এটাই হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে ইরান ও চীন একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে। প্রতিশোধের আগুনে গাজা। আবু ওবায়দার মৃত্যুর পর হামাসের পাল্টা আঘাত। একটা মৃত্যু, একটা দাবি, তারপর শুরু হলো আগুনের খেলা। ইসরায়েল বলল, আমরা মেরেছি আবু ওবায়দাকে, কিন্তু গাজার রাস্তায় ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা গেল অন্য সুর।
আল কাসামের যোদ্ধারা বলল, আমরা আছি, আমরা জবাব দেব। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, হামাসের মুখপাত্র ও সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা আবু ওবায়দা নিহত, তার সঙ্গে ধ্বংস হয়ে গেছে পরিবারও। ইসরায়েলি সেনা ও গোয়েন্দা সংস্থা ISA গর্বের সঙ্গে জানালো, দশকের পুরনো এক সন্ত্রাসীর শেষ হল। কিন্তু এরপর দিনই বাস্তবতা যেন উল্টো দিকে গড়ালো। গাজার পশ্চিমে আল নাজলা এলাকায় হঠাৎ গর্জে উঠল বিস্ফোরণ। আগুনে জ্বলে উঠল IDF এর সাঁজোয়া যান। চারদিকে ধোঁয়ার কুণ্ডলী, আর আকাশ থেকে ছুটে এলো হেলিকপ্টার, মরিয়া চেষ্টা আহত সেনাদের সরিয়ে নেয়ার। হামাস জানালো, এটি কোনো সাধারণ হামলা নয়, এটি প্রতিশোধ অভিযান। তাদের বক্তব্যে উঠে এলো দৃঢ় প্রতিশ্রুতি। তোমরা ভেবেছিলে আবু ওবায়দাকে মেরে প্রতিরোধ ভেঙে যাবে। ভুল ভেবেছ, প্রতিরোধ বেঁচে আছে, আগের চেয়ে শক্তিশালী। আল কাসাম ব্রিগেডের দাবি, এই আক্রমণে তারা ব্যবহার করেছে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থল বিস্ফোরক। এক ধাক্কায় ভস্মীভূত হল ইসরায়েলি বাহিনীর গাড়ি। হামাসের যোদ্ধারা বলল, এই বিস্ফোরণ ছিল প্রতিশোধের প্রথম ধাপ মাত্র। জাবালিয়ায় তখনও IDF এর অভিযান চলছিল, কিন্তু সেই অভিযানকে পরিণত করা হলো ফাঁদে। প্রতিটি গলিপথ যেন গোপন যুদ্ধক্ষেত্র। হামাসের বার্তা স্পষ্ট, তুমি যত গভীরে যাবে ততই হারাবে। ইসরায়েলের ঘোষণায় বলা হয়েছিল, আবু ওবায়দা ছিলেন প্রচারণা আর মনস্তাত্ত্বিক যুদ্ধের মস্তিষ্ক। তিনি ছিলেন যুদ্ধের মুখপাত্র। কিন্তু এই মানুষটির মৃত্যুই যেন আরো জ্বালানি দিল প্রতিরোধের আগুনে। যে শব্দ থামিয়ে দিতে চেয়েছিল ইসরায়েল, সেই শব্দের পরিণত হলো বিস্ফোরণে, আগুনে, প্রতিশোধে। এদিকে গাজার মাটিতে প্রতিদিন ঝরে পড়ছে প্রাণ। অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত প্রায় 63,400 ফিলিস্তিনি নিহত হয়েছে। ভেঙে পড়েছে হাসপাতাল, ধ্বংস হয়েছে স্কুল। খাদ্যের অভাবে মানুষ দিশেহারা, দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। কিন্তু ধ্বংসস্তূপের মাঝে হামাস যেন খুঁজে নিচ্ছে শক্তি। তাদের চোখে আবু ওবায়দা কোনো শেষ নন, তিনি প্রতিরোধের প্রতীক। দেখছে নতুন সূর্যোদয়। একদিকে গাজার আকাশে উঠছে যুদ্ধবিমান, গর্জে উঠছে বোমা। অন্যদিকে গলিপথে ভাঙা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে আছে আল কাসামের ছায়া যোদ্ধারা। তাদের হাতে লুকানো অস্ত্র, বিস্ফোরণের ফাঁদ। মুহূর্তে বদলে যাচ্ছে যুদ্ধের পাল্লা। ইসরায়েল ভেবেছিল এক নেতাকে সরিয়ে দিলেই প্রতিরোধ শেষ হয়ে যাবে, কিন্তু গাজার প্রতিটি ইট পাথর যেন এখন প্রতিশোধের শপথ নিচ্ছে। একটা মৃত্যু, কিন্তু তারপর জন্ম নিচ্ছে অগণিত নতুন যোদ্ধা। দোহায় মুসলিম বিশ্বের জোট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন মঞ্চ। দোহা, আকাশে ধোঁয়া এখনো মিলায়নি। যে শহর আগুনে কেঁপেছিল, সে শহরে হয়ে উঠছে প্রতিরোধের মঞ্চ। ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন এক কাতারি নিরাপত্তা কর্মীও। ইসরায়েল দাবি করেছিল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব মুসলিম দুনিয়ার বুকে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ডেকে আনছে অভূতপূর্ব সমাবেশ। হামলার দিনই চলছিল দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল আলোচনায়, কিন্তু বৈঠকের টেবিল ভেঙে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল হামলার পর প্রকাশ্যে বলেছিল তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি, তবে আফসোস শুধু একটাই, ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে পারেনি। এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নীরব থাকেনি, সর্বসম্মতভাবে নিন্দা জানায় দোহায় ইসরায়েলি হামলার। এর পরপরই কাতার ডাক দেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের। সোমবার সেই সম্মেলনে একত্র হবেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর 70টিরও বেশি দেশের নেতা। দোহা পরিণত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন কাতার একা কোনো পদক্ষেপ নেবে না, লড়াই হবে সমষ্টিগত প্রতিক্রিয়ায়। ইতোমধ্যেই নিশ্চিত অংশগ্রহণের ঘোষণা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। তালিকা দীর্ঘ হচ্ছে, বার্তা স্পষ্ট, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে এবার দাঁড়াতে চায় মুসলিম দুনিয়া এক হয়ে।
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি দিলেন এক ঝাঁকুনি। তিনি বললেন, শুধু বিবৃতিতে কাজ হবে না, সময় এসেছে যৌথ সামরিক অপারেশন সেল গঠনের। তার এই আহ্বান যেন পুরো সম্মেলনের গতিপথই পাল্টে দিল। আরব দুনিয়া কি এবার শুধু নিন্দায় থেমে থাকবে, নাকি বাস্তব পদক্ষেপ নেবে? প্রশ্নটা এখন বিশ্বজুড়ে। গাজা যুদ্ধের বাইরেও ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। একে একে উত্তপ্ত করেছে গোটা মধ্যপ্রাচ্য। ফলে সংকটে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। এই বাস্তবতায় দোহায় সমবেত নেতাদের আলোচনায় উঠে আসছে নতুন প্রতিরক্ষা কাঠামোর চিন্তা। উপসাগরীয় দেশগুলো ভাবছে, এবার হয়তো যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে হবে। চিত্রনাট্য যেন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট, অন্যদিকে জেগে উঠছে মুসলিম দুনিয়ার সমবেত কণ্ঠ। দোহা এখন শুধু একটি শহর নয়, প্রতিরোধের প্রতীক। অস্ত্রের পথে বাঁধা, কূটনীতির মঞ্চে আগুন। স্পেন ও সৌদির কণ্ঠে নতুন ঝড়ে ফিলিস্তিনের বুকে আসবে তো ফাগুন। ইসরায়েলের পথে ছুটে চলা অস্ত্রবাহী জাহাজ থামালো স্পেন। বন্ধ হলো লেনদেন। আকাশে উঠতে চাওয়া যুদ্ধবাহী বিমান পেল না অনুমতি। গাজার রক্তে ভিজে থাকা ভূমি, গণহত্যার আধার ঘিরে এই সিদ্ধান্ত যেন আলো ছড়ায় অন্য দিগন্তে ফিরিয়ে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে, কাডিজের রোটা ঘাঁটি আর সেভিয়ার মোরন ডে লা ফ্রন্টেরা ঘাঁটি দিয়ে আর যাবে না কোনো মার্কিন জাহাজ বা বিমান, যদি তাদের মাল ভর্তি থাকে ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ। এই সিদ্ধান্ত শুধু সরাসরি নয়, ঘুরপথেও জাহাজকেও করবে প্রভাবিত। সূত্র জানায়, স্পেন সাধারণত মার্কিন মালামাল তল্লাশি করে না, কিন্তু তথ্য গোপন করলে মিত্রতার আস্থা ভেঙে পড়বে। ঘন হয়ে আসছে এই আশঙ্কা। গাজার আগুনে যখন পৃথিবী নীরব, মাদ্রিদ তখন বলছে দৃঢ় ভাষায়, আর না। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বারবার করেছেন সমালোচনা। কবে বন্ধ হবে ইসরায়েলি হামলা? ইউরোপের বুক থেকেই উঠল এক ভিন্ন সুর। অস্ত্র নয়, মানবতাই সবার আগে, অন্ধকার হবে দূর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহত এখন ৬৬,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১,৬০,০০০-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অগণিত স্বপ্ন, অগণিত জীবন। জাতিসংঘ ও মানবিক সংস্থাকে এড়িয়ে ইসরায়েল যখন আলাদা ত্রাণ বিতরণ শুরু করে মার্কিন সমর্থনে, তখন দুর্ভিক্ষ যেন আরও গভীর হয়। খাদ্য সংগ্রহে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি ছুটতে থাকে সেনারা। ক্ষুধা, রক্ত আর ভয়, এই হলো গাজার প্রতিদিনের চিত্রটা। ঠিক এই সময়ে রিয়াদের কূটনৈতিক প্রাসাদে শোনা গেল আরেকটি কণ্ঠ। সৌদি যুবরাজ প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি যেন উত্তাল। আল ফয়সাল বললেন, যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি চালাচ্ছে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা হলো বিশ্বাসঘাতকতা। উপসাগরীয় দেশগুলো এখন ভাবছে, কোথায় আমাদের নিরাপত্তার ভরসা? তিনি সতর্ক করলেন, এখনই আমাদের কৌশল পাল্টাতে হবে। প্রিন্স তুর্কি বলেন, আমেরিকা আজ ইসরায়েলের একনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। ফিলিস্তিনের দখলদারিত্ব ও গণহত্যার ক্ষেত্রে তাদের দ্বিমুখী অবস্থান শুধু আরব নয়, গোটা বিশ্ব দেখছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন, শান্তির দূত হতে চাইলে পুরনো ভুলগুলো সংশোধন করতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ধারায় সৌদি আরব ও ফ্রান্সও এগিয়ে এসেছে। প্রিন্স তুর্কি বললেন, অনেকেই সমালোচনা করছে, কিন্তু প্রকৃত সত্য হলো দখলদারিত্বই প্রতিরোধকে জন্ম দেয়। যদি দখল না থাকতো, তবে প্রতিরোধেরও জন্ম হতো না। স্পেনের ঘাঁটি থেকে শুরু করে সৌদির প্রাসাদ, সবখানেই শোনা যাচ্ছে এক নতুন সুর। অস্ত্রের ট্রানজিট বন্ধ, কূটনীতির ভাষায় প্রতিবাদ। এ যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, গাজার রক্ত কারো চোখে জল আনে, কারো হাতে আগুন জ্বালায়। সমীকরণ বদলাচ্ছে, ইতিহাস লিখছে নতুন অধ্যায়। আকাশে আগুন, সাগরে বজ্রপাত,
ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের প্রতিশোধ এখন থেমে নেই কোথাও। পৃথিবী দেখল ইয়েমেনের পাহাড় থেকে উঠে আসা আগুনের ঝড়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর শক্তিশালী সামাদ 4 ড্রোন ছুড়ে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ল তেল আবিবের হৃদয়ে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রাণকেন্দ্র আইডিএফের জেনারেল স্টাফ সদর দফতর, সেখানেই হুথিরা আঘাত হানল শক্তিশালী সাম্মাদ 4 ড্রোন দিয়ে, যেন শত্রুর বুকে ভেতরে সোজা ঢুকে গেল প্রতিশোধের বার্তা। আর এটাই ছিল কেবল শুরু। এরপর আরও 3টি ড্রোন গর্জে উঠল আকাশে। বেনগুরিয়ান বিমানবন্দর, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র আর আশদোদ বন্দর সব একসাথে আঘাত পেল হুথিদের ক্রোধে। ইয়েমেনি বাহিনী গর্বের সঙ্গে জানালো সব লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা হয়েছে। সমুদ্র হলো যুদ্ধক্ষেত্র। যুদ্ধ থামেনি আকাশে। লোহিত সাগরের বুকে ভেসে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী MSC আবি জাহাজকেও নিশানা করল হুথিরা। 2টি ড্রোন আর একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ, কারণ জাহাজটি ইসরায়েলের সাথে সংযোগ ছিল। হুথিদের ঘোষণা স্পষ্ট, ইসরায়েলি বন্দরমুখী যে কোনো জাহাজ তা লোহিত কিংবা আরব সাগরে নিরাপদ নয়। আর এই হামলাও সফল হয়েছে। জাহাজে সরাসরি আঘাত হেনেছে অস্ত্র। ইসরায়েলের দাবি বনাম বাস্তবতা। ইসরায়েলি সেনারা অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের দাবি হুথিদের 2টি ক্ষেপণাস্ত্র সৌদি আকাশেই ভেঙে পড়েছে। এক ড্রোন প্রতিহত করা হয়েছে ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগেই। তারা জানিয়েছে কোনো সাইরেন বাজেনি, শহরগুলোতে পৌঁছায়নি হুথিদের আঘাত। কিন্তু বাস্তবের চিত্র অন্য। আক্রমণের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আগুন, ধোঁয়া আর আতঙ্কে কাঁপছে মানুষ। কেন এই হামলা? ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি এবং তার মন্ত্রিসভার 11 জন সদস্য। সেই হত্যাযজ্ঞের পরে হুথিরা ঘোষণা করেছিল ইসরায়েলের জন্য আসছে কালো দিন। এই আঘাতগুলো সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ। তাদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা শত্রুর মুখোমুখি হচ্ছি, ক্ষতি করছি আর অভিযান চালিয়ে যাচ্ছি। ক্ষেপণাস্ত্র হোক, ড্রোন হোক কিংবা সমুদ্র অবরোধ, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে, আরও তীব্র হবে। আন্তর্জাতিক মঞ্চে লড়াই। এদিকে হুথি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে অভিযোগ জানিয়েছে, তারা চাইছে বিশ্ব ইসরায়েলকে থামাক, তাকে বাধ্য করুক আন্তর্জাতিক আইন মানতে। কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন হুথিদের ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তাদের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে একা। তেল আবিবের আকাশে ড্রোনের আগুন, লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত। একদিকে ইসরায়েলের অঙ্গীকার, অন্যদিকে হুথিদের গর্জন। সত্য একটাই, ইয়েমেনিরা আর থেমে নেই। তাদের প্রতিশোধের ঝড় শুধু শুরু হয়েছে। আগামী দিনগুলোতে হয়তো ইসরায়েলের জন্য সত্যিই অপেক্ষা করছে সেই ঘোষিত কালো রাত।